আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা মূর্খের স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না, কারণ সেই 5 থেকে 5.5 কোটি মানুষ ওই অগস্টের প্রধান লাভ করেছে। যারা ওই গত 16 বছরের আওয়ামী জাহাজের যুগ দেখেছে, তারা জানে আওয়ামী লীগ যদি এই দেশকে কোনো কামব্যাক করতে পারে এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, ওইখানে কোনো ছাড় হবে না। কাজে পরিষ্কার ভাবে বলি, যে যতটুকু পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান, ওই সাপের মতো ফলা তোলার চেষ্টা করবেন না, মানুষ কিন্তু ফলা ভেঙে দেবে। কোন দলীয় আইন হবে না, কোন সরকার আইন হবে না, তারা জনগণ সেবা দানকারী একটি প্রতিষ্ঠান হবে। সেই জন্য আমরা বলছি পুলিশ প্রশাসনের নিয়োগ পদোন্নতির একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ব্যবস্থার সংস্কার আনতে হবে। পুরানো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। আজকে সেই কোনা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের কিশোরেরা যে রাষ্ট্র সংস্কার আওয়াজ তুলেছিল, সেই রাষ্ট্র সংস্কারের আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে, আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে। তাই আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। আমাদেরকে বারবার বলছি যে বাংলাদেশে এই যে পুরনো দখলদারি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি 50 বছর এই পেশি শক্তি এবং আধিপত্য বিস্তার কালো টাকার রাজনীতি আমরা দেখেছি। আবার এমপি হওয়ার আগে তারা কমিটমেন্ট করে আমরা এলাকার রাস্তাঘাট পাকা করে দেবো, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবো। নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে 8 থেকে 10 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায়। আপনারা বলেন 8 থেকে 10 কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন? কোন দুঃখে? জনগণ সেবা করার জন্য? কখনোই না। 8 থেকে 10 কোটি টাকা খরচ করে 20 থেকে 25 কোটি টাকা কামানোর জন্য। সেই জন্য আমরা বলছি, বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাধকে বন্ধ করতে হবে। নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং বেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবাদী, বিশ্ব সংসদ এই ধরনের লোকেরা এমপি হয়। কিন্তু আমাদের বলতেই হবে, বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম একটি লুটেরা নবীন গ্রুপ এই যশোরেরই কিন্তু প্রতিষ্ঠান, এই যশোরই তাদের বাড়ি। আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে না, আপনারা সিঙ্গাপুর, কানাডা, সাইপ্রাস, ইউরোপ, আমেরিকা নিয়ে গেছে এই দেশের টাকা। আর আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসা পায় না। আজকে গত কয়েকদিন ধরে পত্র পত্রিকায় রিপোর্ট হচ্ছে, বিশ্ববাজারে দ্রব্যমূল্য নিম্নগতি, জিনিসপত্রের দাম কম, চালের দাম 40 ভাগ করেছে, তেলের দাম 20% করেছে, জ্বালানি তেলের দাম বাংলাদেশে করে নাই। কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো করে না। ওই যে আগের সরকারের যে দুর্নীতি, নিঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই। উপদেষ্টাদের একের পর এক পিএসএর দুর্নীতি পত্র পত্রিকা আসতেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করে নেন। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত রাতারাতি করলো, এত
পর্যায়ে পদত্যাগ করে নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায়, এনজয় করতে চায়, ফ্ল্যাগ নিয়ে চলতে চায়। আজকে যদি আপনাদেরকে বলি, দেশের মানুষকে বলি, আজকে আমাদের মতো ছাত্র যুবক তরুণরা 15-20 দিনের আন্দোলন করে নেতা হয়ে যায় 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, একই বছরের নিরাপদ সড়ক আন্দোলন, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, 2019 সালের ডাকসু নির্বাচন, পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থান, এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি। এই যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ করণ ঘাস, ভয়াবহ ভাবা, এই শালীন চাকরিদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই নগরের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রণী জেলা যশোর একটা চাষের নাগরিকে পরিণত হয়েছিল। সেই শালীন চাকরিদার রাষ্ট্র কোথায়? আজকে ক্ষমতায় থাকতে এত দাপট, এত প্রতাপ, ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে জাতীয় ব্যবস্থা সীমান্ত নিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখান না। ইভেন এখনো যারা দেখাচ্ছেন, অল্প কয়েকদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরাজন মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন। পতিত স্বৈরাচারের দোষরদের দিকে তাকান। আজকে পরিষ্কার ভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারি, কতজন এমপি মুক্তি হয়, কোন সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয়, আমরা এই দেশের দুর্বৃত্তান্ত রাজনীতির পরিবর্তনের আওয়াজ তুলেছি, রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি, সেই স্লোগান প্রতিষ্ঠা করা। আমাদের দলের যে স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথা নয়, কাজে পরিণত করতে হবে। রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা একটা জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল। আমরা সেই জমিদারি প্রথাকে এই জুলাই গণঅভ্যুত্থানে উড়িয়ে দিয়েছি, যার ফলে শেখ হাসিনা বিমানে করে দিল্লি উড়ে গিয়েছে। কাজেই শেখ হাসিনা ওই জমিদারি তন্ত্রে লুটপাটের রাজনীতি দিল্লি নিয়ে গেছেন। এই দেশে আর লুটপাটের অপরাজনীতি চলবে না। এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে। যারা জনপ্রতিনিধি হবেন, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কার আনতে হবে। ছাত্র ঐক্যমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আলোচনা হচ্ছে। নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হবেন, 100 মহিলা সিট থাকবে, উচ্চকক্ষে 100 সিট থাকবে। উচ্চকক্ষের সিট হবে নিম্নকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের অনুপাতে, যেটাকে বলে পিআর পদ্ধতি। পুরো নির্বাচন না, উচ্চকক্ষ মানে আবার হয়তো 100 প্রতিনিধিত্ব হলো পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি কি? আপনার দল যদি সারা দেশ মিলিয়ে 10% ভোট পায়, আপনার 10 জন এমপি আবার হয়তো থাকবে। আরেক দল যদি 40% ভোট পায়, তাহলে 40 জন এমপি থাকবে। সব দলের প্রতিনিধিরা সংসদে থাকবে। এর যে ভালো কোনো সিস্টেম আছে? তাহলে এই পিআর উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করার কোনো মানে আছে? ক্ষমতাকে যারা একা ভোগ করতে চান, ক্ষমতা যারা একা গিয়ে ক্ষমতার স্বাদ দিতে চান, হাসিনার পরিণতি তারা দেখেন। হাসিনা কিন্তু 16 বছর একাই সব খেয়েছে, আরো কয়েক বছর খেতে চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়েছে? দুপুরের ভাত রান্না করা ছিল, তিনি খেতে সময় পান নাই। রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে, যাবার বলে তার শখ হয়েছিল একটু ভাষণ দিয়ে শেষবারের মতো চাই। আর্মি অফিসাররা বলেছিল তাহলে যান রক্ষা করতে পারবেন না। তো যান বাঁচাতে জুতা ছাড়া দুপুরবেলা খাওয়া ছাড়াই দিল্লির মাল দিল্লি চলে গেছে। আমরা মনে করি একটা দেশকে এগিয়ে নিতে হলো, আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে বেড়ে সাজাতে হবে, সেই দেশের শিক্ষা বিনিয়োগ করতে হবে, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য
স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। কারণ যদি সুস্থ প্রজন্ম মানুষ আমরা গড়ে তুলতে না পারি তাহলে কি আমাদের দেশের উন্নয়ন হবে। সেজন্য আমরা বারবার বলছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি 10টা বিভাগে 10টা ভালো মানের হসপিটাল করতে পারত, কিংবা যেই হসপিটালগুলো আছে সেগুলোর মডিফিকেশন করে ভালো মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারত, মানুষের কাছে কিছু উন্নয়ন, কিছু কর্মকাণ্ড দৃশ্যমান হতো।